এই যে লোকটিকে দেখছেন তার নাম হেনরি প্যাপিলন, পেশায় একজন চোর, এবং তার এই অপরাধের জন্য তাকে দেয়া হয় সর্বোচ্চ শাস্তি, যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু যে জেলে তাকে পাঠানো হয়েছিল সেটি ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জেলগুলোর মধ্যে একটি, যা সমুদ্রের একেবারে মাঝে একটি আইল্যান্ডে অবস্থিত। এই জেলে একজন কয়েদি আরেকজন কয়েদিকে ঘুমন্ত অবস্থাতেই নির্মমভাবে হত্যা করে ফেলে। কেউ কাউকে সাহায্য করতে এগিয়ে আসতো না। এখানে কেবল শক্তিশালীরাই টিকে থাকতে পারত, এবং উক্ত জেলে একটাই আইন চলত, মারো নয়তো মরো। যারা বলে পৃথিবীতে এখনো মানবতা বেঁচে আছে তাদের জন্য এই জেলটি সবচেয়ে ভালো জায়গা, কারণ এইখানে এসে বোঝা যায় একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে কতটা নিষ্ঠুর হতে পারে। আজ আমরা যে ব্যক্তির কথা বলতে চলেছি তার জীবনের একটাই লক্ষ্য ছিল, যে কোনো উপায় উক্ত জেল থেকে পালাতে হবে। যদিও এই অসম্ভব কাজের জন্য সে তার জীবনের 14টা বছর ওই জেলের মধ্যেই কাটাতে হয়েছিল, কিন্তু হেনরি প্যাপিলনের এই গল্প সেই সব মানুষের জন্য সত্যিই অনুপ্রেরণা যোগায় যারা খুব সহজেই জীবনের কাছে হার মেনে নেয়। আর আজকের এই মুভিটি একটি সত্যি জেল পালানো কাহিনীর উপর ভিত্তি করে তৈরি করা হয়। আচ্ছা, এইবার চলুন দেখে আসি 2017 সালে নির্মিত দুর্দান্ত একটি মুভি, প্যাপিলনের গল্পকথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভি স্ট্রাকারের সাথে। ঘটনা শুরু হয় 1931 সালের প্যারিস শহরকে দেখিয়ে। হেনরি প্যাপিলন একজন সুদক্ষ চোর। তার একটা অসাধারণ দক্ষতা ছিল, যে কোনো লকার এক মুহূর্তে সে খুলে ফেলতে পারত। তার প্রতিদিনের কাজ ছিল বড় বড় বাড়িতে চুপি চুপি ঢুকে দামি গয়না এবং অলংকার চুরি করা। তবে হেনরি এইসব বেআইনি কাজ একা করত না, তার পেছনে ছিল এক বিশাল মাফিয়া বস, আর এর বিনিময়ে সে পেত মোটা অঙ্কের টাকা। তো প্রতিবারের মতো আজও হেনরি এক ধনী লোকের বাড়িতে চুরি করতে যায়। আজ হেনরি কিছু হিরে চুরি করেছিল, যার দাম ছিল কোটি টাকারও বেশি। কিছুটা হিরে সে তার নিজের কাছে রেখে বাকিটা তার বসকে দিতে যায়। তখন সে দেখে সেখানে একজন লোককে তার বস খুব খারাপভাবে মারধর করছে। তার বস তাকে বলে যারা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে তাদের সঙ্গে তিনি এইটাই করবেন। হেনরি বুঝে যায় তাকে কখনোই নিজের বসের বিরুদ্ধে যাওয়া উচিত হবে না। এইদিকে এই মেয়েটির নাম ন্যানেট। হেনরি আর ন্যানেট একে অপরকে খুবই ভালোবাসে, তাই হেনরি নিজের ভাগের সব হিরে ন্যানেটকে দিয়ে দেয়। কিন্তু আসলে তার এসবের কোনো দরকারই ছিল না। সে শুধু হেনরির সঙ্গে সাধারণ মানুষের মতো একটা জীবন কাটাতে চেয়েছিল। তারা দুজন কথা বলছিল, তখন দেখা যায় একজন লোক লুকিয়ে লুকিয়ে তাদের পিছু করছে, এবং হেনরি যে তাকে হিরেগুলো দিয়েছে সেটা ওই লোকটি দেখে নেয়। তো এরপর তারা বাড়ি ফিরে আসে, রাতে দুজন একটা ভালো সময় কাটায়। সকালে ঘুম ভাঙলে তখনই হঠাৎ দরজায় জোরে শব্দ হয়। হেনরি দরজা খুলতেই কয়েকজন পুলিশ হেনরির উপর ঝাঁপিয়ে পড়ে। তারা হেনরিকে কারোর খুনের অভিযোগে গ্রেপ্তার করতে এসেছে। পুলিশ তাকে কিছু বলতেই দেয় না, সোজা তাকে থানায় নিয়ে যায়। পরদিন ন্যানেট জেলে তার সঙ্গে দেখা করতে আসে। তখন জানা যায় হেনরিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। সেদিন রাতে তার বস যে লোকটিকে খুব মারধর করেছিল, পরে তারা তাকে পিটিয়ে মেরেই ফেলে, এবং উক্ত খুনের দোষ হেনরির উপর চাপিয়ে দেয়, কারণ সেই হিরে থেকে কিছুটা হিরে সে লুকিয়ে বার করে নিয়েছিল। আর যে লোকটি তাদের উপরে নজর রাখছিল সেটি তার বসেরই লোক ছিল। হেনরি বলে তাকে ফাঁসানো হয়েছে, এবং এইখান থেকে বের হওয়াটা মোটেও সম্ভব নয়। তবে হেনরি ন্যানেটকে কথা দেয় একদিন না একদিন সে জেল থেকে পালাবে এবং তার কাছে অবশ্যই ফিরে আসবে। তো এরপর দেখা যায় জেলের ভিতর বন্দীদের চুল কেটে তাদের জেলের পোশাক পরিয়ে এক লাইনে দাঁড় করানো হয়। অনেক বন্দী সেখানে উপস্থিত ছিল। জুইলট নামের এক কয়েদি হেনরিকে একজন বিশেষ ব্যক্তির দিকে ইশারা করে দেখায়। এই ব্যক্তির নাম হলো লুইস ডেগা। জেলে আসার আগে নাকি সে কোটি টাকা জাল নোট বানাতো। তার অনেক টাকা আছে। তোমার কাজ হলো এই লোকটার দিকে নজর রাখা। এর মাধ্যমেই আমরা হয়তো এই জেল থেকে বের হতে পারি। তবে হয়তো তাকে বেশি দিন দেখা যাবে না, কারণ এখানকার কয়েদিরা হয়তো তার পেট থেকেও সকল টাকা বের করে নেবে। এখন জুইলট এই কথা কেন বলল সেটা খুব শীঘ্রই বোঝা যাবে। এরপর সকল বন্দীদের একটা জাহাজে তোলা হয়। জাহাজে ওঠার পর হেনরি লুইসের কাছে যায় এবং বলে, তুমি কি জানো তোমার জীবন এইখানে সুরক্ষিত নয়? তবে তুমি চাইলে আমি তোমার বডিগার্ড হতে পারি। দিনরাত সবসময় তোমাকে পাহারা দেব। তোমার উপরে একটা আচরও আমি আসতে দেব না, কিন্তু এর জন্য আমাকে টাকা দিতে হবে। তবে লুইস তার কথা খুব একটা গুরুত্ব দেয় না। সে বলে এইখানে তার মনে হয় না যে তার জীবনের কোনো ঝুঁকি আছে। কিন্তু তার এই ভুল ধারণা তাড়াতাড়ি ভাঙতে চলেছিল, কারণ এই জেলের ভয়ানক বর্বরতা সে এখনও দেখেনি। একদিন রাতে যখন সে ঘুমিয়েছিল তখন সে দেখে একজন লোক তার পাশের এক বন্দির গলা নির্মমভাবে কেটে দেয়। ওই কয়েদি তার পেটের মধ্যে টাকা লুকিয়ে রেখেছিল, তাই ওই ভয়ানক কয়েদি তার পেট কেটে সকল টাকা সে বের করে নেয়। তো এরপর উক্ত মার্ডারকে নিয়ে চারপাশে হইচই শুরু হয়। লুইস এবার এই নির্মম দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যায়। এইরকম নির্মমভাবে মরতে সে কাউকে কখনো দেখেনি।
সকালে সে দৌড়ে হেনরির কাছে আসে, কারণ এই জেলের মধ্যে সবথেকে ধনী ব্যক্তি সেই ছিল। হেনরি তাকে বলে যেদিন সে এখান থেকে পালাবে সেদিন তাকেও নিয়ে যাবে, কিন্তু লুইস বলে সে পালাতে চায় না, শুধু বেঁচে থাকতে চায়, কারণ তার আইনজীবী তাকে শীঘ্রই এইখান থেকে বের করে নিয়ে যাবে। পরের দিন রাতে ওই খনিটি আবারও ওঠে, আর এবার তার লক্ষ্য ছিল লুইস, কিন্তু হেনরি জেগে তার উপরে নজর রাখছিল। ঠিক তখনই হেনরি ওই খুনির উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মারধর করতে শুরু করে। কেউ তাকে আটকায় না, বরং অন্যরাও এই সুযোগে খুনিকে মারধর করে নেয়। কিছুক্ষণ পর সেখানে গার্ডরা চলে আসে। তারা দেখে হেনরির হাতে অনেকটাই আঘাত লেগেছে। তারা বুঝে যায় হেনরি একে মারধর করেছে, তাই তারা হেনরিকে তাদের সাথে নিয়ে যায় এবং কয়েকদিনের জন্য তাকে বেঁধে রেখে খাবার বন্ধ করে দেয়া হয়। তবে হেনরি তখন একটা কথা ভাবছিল, তার অনুপস্থিতিতে কেউ যেন লুইসকে হত্যা না করে। এইভাবে কিছুদিন পর তাকেও ছেড়ে দেওয়া হয়। তো এইভাবে দীর্ঘ এক সমুদ্র যাত্রা শেষ করে তাদের জাহাজটি একটা আইল্যান্ডে এসে পৌঁছায়। জাহাজ থেকে নামার সময় জুইলেট ইচ্ছে করে নিজের পায়ে আঘাত করে, আর ভান করে সে যেন জাহাজ থেকে পড়ে গিয়ে আঘাত পেয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর সেখান থেকে পালানোর পরিকল্পনাই সে করেছিল। অন্যদিকে সকল কয়েদিদের একটি খালি আইল্যান্ডে নিয়ে যাওয়া হয়, যেখান থেকে পালানো প্রায় অসম্ভব। জেলে পৌঁছে উক্ত জেলের জেলার সবাইকে নিয়মকানুন ভালোভাবে বুঝিয়ে দেন। তিনি বলেন, আমি জানি তোমাদের মধ্যে অনেকেই পালানোর চেষ্টা করবে, তবে এতে আমার কোনো সমস্যা নেই। তুমি যখন ইচ্ছা আর যতবার ইচ্ছা এখান থেকে পালাতে চেষ্টা করতে পারো, তবে আমরা তোমাদের উপর গুলি করতে একবারও দ্বিধাবোধ করব না। কিন্তু একটা কথা মাথায় রেখো, এইখানে 2 জন গার্ড 24 ঘন্টা তোমাদের উপর নজর রাখবে। তারা হলো এই ভয়ঙ্কর জঙ্গল আর সমুদ্র, কখনো কেউই তাদের বোকা বানাতে পারবে না। এই জঙ্গলে তোমরা পানীয় জল এবং খাবারের অভাবে মারা যাবে, আর কোনোভাবে জঙ্গল পার করলেও সামনে সমুদ্র তোমাদের বাধা হয়ে দাঁড়াবে। সেখানে রয়েছে অনেক ক্ষুধার্ত ষাঁড়, আর যদি তোমরা পালাতে গিয়ে একবার ধরা পড়ো তাহলে 2 বছরের কালকুটুরির মধ্যে থাকতে হবে। তিনি এও বলেন, আর যদি কোনোদিন কেউ পালাতে গিয়ে কোনো গার্ডকে মেরে ফেলে তাহলে তার অর্থ হলো কয়েদিদের যন্ত্রণাদায়ক মৃত্যু। এরপর হেনরি যখন তার সেলে পৌঁছায়, সে পরিষ্কার বুঝতে পারে লুইসের মতো মানুষ এইখানে 1 সপ্তাহ টিকে থাকতে পারবে না, কারণ জেলখানার পরিস্থিতি এমনই ছিল। যাই হোক, তো একদিন একজন লোক লুইসের কাছে আসে। তাকে বলে, আমি জানি তোর কাছে অনেক টাকা আছে, ওই টাকা আমাকে দিয়ে দে, তাহলে আমি কিছুই করব না। এটা দেখে হেনরি এগিয়ে গিয়ে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং লুইসের থেকে দূরে থাকতে বলে। সঠিক সময়ে পুলিশ এসে পড়লে তাদের মধ্যে ঝামেলা তৈরি হয় না। কাজ শেষে সেখান থেকে হেনরি যাওয়ার সময় সেখানে একজন লোককে দেখে, যে কোনো কয়েদি ছিল না। সে জেলের জন্য শহর থেকে নানান জিনিস এনে দেওয়ার জন্য কাজ করত। হেনরি গোপনে গিয়ে তাকে বলে, আমার কাছে কিছু টাকা আছে, আমাকে কি তুমি জেল থেকে পালাতে সাহায্য করতে পারবে? তবে ওই লোকটি হেনরিকে এই জাহান্নাম থেকে বের করার জন্য প্রায় $5000 চেয়ে বসে। তবে হেনরির কাছে এত টাকা ছিল না, তা সত্ত্বেও সে রাজি হয়ে যায়। তো একদিন হঠাৎ জেলে সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে, কারণ একজন বন্দি নাকি পালিয়েছে। হেনরি জানতো এটা অবশ্যই জুইলেট হবে। সে লুইসকে বলে, আমি বলেছিলাম এখান থেকে পালানো সম্ভব, সে পালাতে পারলে আমরাও পারবো। তো পরের দিন তারা সবাই গোসল করছিল, তখন আবার কিছু কয়েদিরা লুইসের উপর আক্রমণ করে। তখন হেনরি তাদের সাথে লড়াই করতে শুরু করে এবং লুইসকে বাঁচাতে গিয়ে তার কিছু ছুরির আঘাত লাগে। লুইস জানতোই না যে জেলে এরকম নির্দয় কয়েদিরা থাকে, যারা সামান্য টাকার জন্য খুন করতেও দ্বিতীয়বার ভাবে না। তবে লুইসের কাছে এটা পরিষ্কার হয়ে যায় কোর্টের জামিনের আগেই হয়তো তাকে মেরে ফেলবে এরা। এই কারণে সেই দিনই সে হেনরিকে বলে আর বেশি দিন সে এইখানে থাকতে পারবে না, খুব তাড়াতাড়ি সে হেনরির সাথে পালিয়ে যেতে চায়। তো সেই দিনই জেলার সকল কয়েদিদের জেলের বাইরে একসাথে জড়ো করে এবং বলে, আমি তোমাদের জেলের কিছু নিয়ম বলেছিলাম, কিন্তু তোমাদের মধ্যে একজন কয়েদি সেই নিয়ম মানতে অস্বীকার করেছে। সে পালানোর চেষ্টা করেছে। আসলে একজন কয়েদি এখান থেকে পালাতে গিয়ে 2 জন গার্ডের উপর আক্রমণ করে দিয়েছিল এবং তাদের মধ্যে একজন মারা যায়। এরপর যখন ওই কয়েদিদের সবার সামনে নিয়ে আসা হয়, তখন দেখা যায় যে কয়েদির কথা বলা হচ্ছে সে আর কেউই নয়, বরং জুইলেটই ছিল। জেলে সকল কয়েদিদের সামনে জুইলেটের মাথা ধর থেকে আলাদা করে দেওয়া হয়। এটা দেখে লুইস থরথর করে কাঁপতে শুরু করে। সে যে পালানোর পরিকল্পনা করেছিল, এই সব কিছু দেখে তার সাহস ভেঙে যায়। জেলার হেনরি এবং লুইসকে জুইলেটের মৃতদেহ জঙ্গলে গিয়ে মাটি চাপা দিয়ে দিতে বলেন। এরপর হেনরি এবং লুইস কিছু গার্ডের পাহারায় ওই মৃতদেহকে জঙ্গলে নিয়ে যায়, কিন্তু তখন লুইস এত রক্ত দেখে একেবারে চুপি হয়ে নিচে বসে পড়ে। গার্ড তখন রেগে গিয়ে তাকে চাবুক মারতে শুরু করে। তবে হেনরি এই সুযোগে একটি পাথর দিয়ে গার্ডের মাথায় আঘাত করে পালিয়ে যায়। গার্ডরা তার পিছু নেয়, তার উপর গুলি চালায়, কিন্তু হেনরি সামনে একটি নদীতে লাফ দেয়। নদীর জলের স্রোতে সে অনেকটাই দূরে ভেসে যায়। দিন গড়িয়ে রাত হয়ে যায়। এরপর সে ওই ব্যক্তির কাছে যায় যে টাকার বিনিময়ে হেনরিকে পালানোর জন্য সাহায্য করবে। লোকটি তার কাছে টাকা চাইলে হেনরি বলে একবার যদি সে প্যারিস পর্যন্ত পৌঁছে যায় সে তাহলে তাকে এর থেকে ডাবল টাকা দেবে,
কিন্তু তখনই দেখা যায় ওই লোকটি পুলিশের সাথেই মিশে আছে। ওই ব্যক্তি তখন হেনরিকে আবারও পুলিশের হাতে তুলে দেয়। যথারীতি হেনরিকে জেলারের সামনে নিয়ে আসা হয়। জেলার তাকে বলে, তোমার কপাল ভালো, তুমি যে গার্ডকে মেরেছিলে সে সৌভাগ্যবশত প্রাণে বেঁচে গিয়েছে। সে মারা গেলে তোমার সাথে ঠিক ওই রকম কাজই করা হতো। তবে জেলার তাকে ছেড়ে দেয় না। জেলের নিয়ম ভাঙার জন্য কালকুঠির মধ্যে রাখার সাজা দেওয়া হয় তাকে। জেলার বলেন, কালকুঠিরের মধ্যে কয়েকদিনের সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। কালকুঠুরির মধ্যে কোনো কয়েদির কথা বলা বা চিৎকার করার স্বাধীনতা ছিল না। এমনটা করলে তাদের উপর অত্যাচার শুরু করা হতো। আর কয়েক মাস থাকার পরে হেনরিও ঠিক একই হয়। তার মানসিক চাপ বাড়তে থাকে। তাকে খাওয়ার নামে শুধু ফুটন্ত পানি দেওয়া হতো, আর এতে তার শরীর দুর্বল হয়ে পড়ে। তো এইভাবেই সময় কাটতে থাকে এবং এক পর্যায়ে তার 2 বছর সাজা শেষ হয়ে যায়। গার্ডরা যখন তাকে সেল থেকে বের করে তখন দেখা যায় হেনরির শরীর প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছে। তবে এই দিকে লুইস তখনও বেঁচে ছিল, কিন্তু গত 2 বছর ধরে সে জেলারের হয়ে কাজ করছিল। হেনরি বাইরে আসার খবর তার কাছে যেতেই লুইস তার সঙ্গে দেখা করতে যায়। সে দেখে হেনরি বিছানায় নিতর হয়ে পড়ে আছে। লুইস হেনরিকে বলে, তুমি ঠিকই বলেছিলে, একবার এই জাহান্নামে কেউ চলে আসলে সে আর বের হতে পারবে না। সেজন্যই আমি হয়তো এখনও এইখানে আটকে আছি। আমার স্ত্রী আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমার সকল সম্পত্তির টাকা সে নিচে ভোগ করেছে। এমনকি আমার নিজের উকিলের সাথে সে বিয়ে করে নেয়। এখন আর আমার এইখান থেকে বের হওয়ার কোনো ইচ্ছে নেই। এই কথা শুনে হেনরি হেসে ওঠে, কারণ এতদিন সে পাগল হওয়ার ভান করছিল। আসলে তার মানসিক অবস্থা পুরোপুরি ঠিকই ছিল। তো লুইস তখন জানায় তারা এখনও পালাতে পারে। সে একটি লোকের সাথে কথা বলেছে যে তাদের নৌকার ব্যবস্থা করে দেবে, কিন্তু এই কাজ আমার দ্বারা একা করা সম্ভব নয়। তখনই হঠাৎ হেনরি লুইসের উপর জোরে জোরে চিৎকার করতে শুরু করে, যাতে ডাক্তারে মনে হয় তার আবারও মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে, যাতে তারা তাকে অজ্ঞান করার ওষুধ দেয়। তবে সেগুলো সে খেত না, বরং ঘুমানোর নাটক করে জমিয়ে রাখত, কারণ এখনও জেল থেকে পালানোর নানান রকম প্ল্যানিং হেনরির মাথায় ঘুরছিল। তবে সে কাউকেই আগে থেকে সেই প্ল্যান বলতে রাজি ছিল না। সেই রাতে হেনরি দেখে হাসপাতালেরই একজন গার্ড একটি ছেলেকে যৌন নির্যাতন করতে চেষ্টা করছে। উক্ত গার্ডের কাছে এইখানকার চাবি থাকত। ছেলেটির নাম ছিল ম্যাচুরেট। হেনরি তখন ওই গার্ডের হাত থেকে তাকে বাঁচায় এবং তাকে বলে তার কাছে এখান থেকে পালানোর একটি প্ল্যান আছে। সে চাইলে তাকে তার টিমে নিতে পারে। তবে যেদিন তারা পালাবে সেই রাতে ওই গার্ডকে অন্যদিকে ব্যস্ত রাখতে হবে, আর এই কাজ একমাত্র সেই পারবে। ম্যাচুরেট তার কথায় রাজি হয়। তো পরের দিন দেখা যায় সেলরকে তারা তাদের প্ল্যানের সাথে যুক্ত করে নিয়েছে, কারণ একমাত্র সেই নৌকার ব্যবস্থা করতে পারত। তবে লুইস তার উপর পুরোপুরি ভরসা করতে পারছিল না, কিন্তু হেনরির কথায় সে রাজি হয় এবং পালানোর পরে নৌকার ব্যবস্থার জন্য তার জমানো সব টাকা তাকে দিয়ে দেয়। ওই রাতেই উক্ত জেলের সকল অফিসারদের বিনোদনের জন্য জেলের ভিতর বড় পর্দা দিয়ে সিনেমা দেখার ব্যবস্থা করা হয়, আর এটাই ছিল তাদের কাছে পালানোর সবথেকে ভালো সুযোগ। তো পরিকল্পনা অনুযায়ী ম্যাচুরেট ওই গার্ডকে যৌন ইশারা দিয়ে বাথরুমে নিয়ে যায়। তার কাছে ছিল এখানকার চাবি। তো হেনরি তখন বিছানা থেকে একটা লোহার রড বের করে এবং সেলারকে বলে তারা শুধু উক্ত গার্ডকে অজ্ঞান করে ফেলবে, হত্যা নয়। ভুলক্রমেও যদি সে মারা যায় এবং তারা ধরা পড়ে যায়, তাহলে জেলার তাদের দুজনের মাথা ধর থেকে আলাদা করে ফেলবে। অন্যদিকে লুইস সুযোগ বুঝে অফিসারদের ড্রিঙ্কসের সাথে সেই ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। সিনেমার শব্দ বেশি হওয়ায় তার সুযোগ নিয়ে হেনরি উক্ত গার্ডের উপর হামলা করে। তবে তখনই নিচে বসে থাকা পুলিশের কানে আওয়াজ যেতেই একজন উপরে উঠে আসে। তবে ততক্ষণে ওষুধ কাজ করা শুরু করেছে। ওই পুলিশ অজ্ঞান হয়ে পড়ে যায়। এবার লুইসের ফিরে আসার অপেক্ষা, সে আসলেই তারা পালাবে। কিন্তু ঠিক তখনই দুর্ভাগ্যবশত আবহাওয়া খারাপ হওয়ার কারণে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হতেই অফিসাররা ভেতরের দিকে যায়, আর বৃষ্টি হওয়ার কারণে তাদের দেওয়া ড্রিঙ্কস সকল পুলিশ অফিসার খায় না। তো কিছুক্ষণ পরে লুইস সেখানে চলে আসে। তখনই আবার বৃষ্টির কারণে বিদ্যুৎও চলে যায়, আর এটাই ছিল পালানোর সঠিক সময়। তারা আর দেরি করে না, ওই গার্ডের কাছ থেকে চাবি নিয়ে গেট খুলে ফেলে। এরপর তারা দেয়াল টপকে বাইরে চলে যায়, কিন্তু লুইস দেয়াল টপকাতে গেলেই বিদ্যুৎ চলে আসে। লুইস তখন বেশ ভয়ে পালাতে গিয়ে একটি পাথরে হোঁচট খেয়ে নিচে পড়ে যায় এবং পায়ে আঘাত লাগে। সেলর বলে লুইস আহত, আমরা ওকে সঙ্গে নিয়ে যেতে পারবো না। কিন্তু হেনরি তার বন্ধুকে ছেড়ে যেতে চায় না। সে লুইসকে কাঁধে তুলে এগোতে থাকে। তখনই তাদের সামনে একজন লোক বন্দুক তাক করে দাঁড়ায়। হেনরি তখন বলে, যা করো তুমি করতে পারো, কিন্তু আমি আর ফিরে যাব না। পরে দেখা যায় সে সেলরেরই লোক ছিল। তাদের জন্য নৌকার ব্যবস্থা করছিল সে। এরপর তারা চারজনই নৌকায় উঠে পড়ে এবং এই ভয়ানক জায়গা থেকে পালিয়ে যায়। কিন্তু এই বিশাল সমুদ্র পাড়ি দেওয়া তাদের জন্য মোটেও সহজ ছিল না। চারজনের ভার বহন করার জন্য নৌকাটি ছিল অনেকটা ছোট। এক পর্যায়ে নৌকার ভেতর পানি ঢুকতে শুরু করে, আর তখনই তারা দেখে সমুদ্রে বিশাল একটা ঝড় তাদের দিকে ধেয়ে আসছে। সেলর তখন বলে, আমাদের লুইসকে নৌকা থেকে ফেলে দিতে হবে, সে এখন আর কোনো কাজের নয়। তবে হেনরি এতে রাজি হয় না। এটা শুনে সেলর বলে,
এই পরিস্থিতিতে লুইসের জন্য তারা সবাই মারা পড়বে। তো এটা বলে সে লুইসের উপর হামলা করতে চায়। বাকিরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেলর কারোরই কথা শোনে না, উল্টো সবার সাথে ঝামেলা বাঁধিয়ে বসে। তো লুইস তখন এইসব দেখে একটা চাকু দিয়ে বেশ কয়েকবার আঘাত করে সেলরকে হত্যা করে ফেলে। জীবনে প্রথমবার সে কারোর প্রাণ নিল, যার জন্য লুইস বেশ ভেঙে পড়ে। কিন্তু তাকে না মারলে সেলর তাদেরই মেরে ফেলত। তারা সেলরের মৃতদেহ পানিতে ভাসিয়ে দেয় এবং ঝড়ের দিকে এগিয়ে যায়। এক পর্যায়ে প্রচণ্ড ঝড়ে তারা ঠিক থাকতে পারে না, প্রত্যেকেই জ্ঞান হারিয়ে ফেলে। তো পরের দিন হেনরির জ্ঞান ফিরে আসলে সে দেখে তারা একটা দ্বীপে এসে পৌঁছেছে। তাদের নৌকাটি ঝড়ের কারণে পুরোপুরি ভেঙে গিয়েছিল। অতঃপর সেখানকার কিছু স্থানীয় লোকেরা তাদের উদ্ধার করে। তো হেনরি তখন সেখানে একজন সিস্টারকে দেখতে পায়। হেনরি তখন তাকে তার বাকি বন্ধুদের কথা জিজ্ঞেস করে, তারা সবাই ঠিক আছে কিনা। সিস্টার জানান তারা সবাই নিরাপদেই আছে, তাদের শুধু একটু বিশ্রামের প্রয়োজন। এই সিস্টার জানতো তারা জেল থেকে পালিয়েছে। তিনি বলেন, সৃষ্টিকর্তা তোমাদের রক্ষা করবে। তো বর্তমানে তারা কলম্বিয়ার একটা দ্বীপে রয়েছে। তো এরপর হেনরি লুইসের কাছে যায়। সে বলে, আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, আমাদের এখান থেকে দ্রুত যেতে হবে। হেনরি তখন তাকে বলে, আমি যেভাবেই হোক এখান থেকে চলে যাব, কারণ এই অধিবাসীরা জানে আমরা কারা, আর এটা আমাদের জন্য বিপদ তৈরি করতে পারে। এটা বলে হেনরি চলে যেতে শুরু করে। তবে কিছু দূর যেতেই সে দেখে পুলিশ ইতোমধ্যে এইখানে পৌঁছে গেছে। হেনরি তখন দৌড়ে লুইসের কাছে ফিরে আসে এবং তাকে পালাতে বলে, কিন্তু পুলিশ তাদের দেখে ফেলে। তারা ম্যাচুরেটকে তাদের সামনে গুলি করে হত্যা করে দেয় এবং হেনরি ও লুইসকে ধরে ফেলে। লুইস হেনরিকে বলে, আমার জন্য তোমার ফিরে আসা উচিত হয়নি। তো এরপর কেটে যায় বেশ কয়েকটা বছর। হেনরিকে দেখা যায় সে আর আগের মতো নেই, তার বয়স অনেকটাই বেড়ে গেছে। সেদিন গ্রেপ্তারের পর থেকেই তাদের চিরকালের মতো চিরকুঠুরিতে রাখা হয়েছিল, যাতে সে আর কখনো পালানোর চেষ্টা না করে। কিছুদিন পর জেলার তার সঙ্গে দেখা করতে আসে। তিনি বলেন, খুব কম মানুষই আছে যাদের মধ্যে তোমার মতো সহনশীলতা ও ধৈর্য আছে। জেলার জিজ্ঞেস করেন, কার জন্য তুমি বারবার পালানোর চেষ্টা করছো এবং কার জন্য তোমার মধ্যে এখনো বেঁচে থাকার আশা আছে? তোমার কি কখনো মনে হয় তুমি এইখান থেকে পালাতে পারবে? তবে হেনরি তখন তার কথার কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ পর গার্ডরা তাকে নিয়ে যায় তার শেষ গন্তব্যস্থলে, ডেভিলস আইল্যান্ডে। এটি এমনই একটা দ্বীপ যা একদম সমুদ্রের মাঝখানে অবস্থিত। এই দ্বীপ থেকে পালানো মোটেও সহজ ছিল না, একেবারেই অসম্ভব, কারণ এর চারিদিকেই সমুদ্র। এখানে শুধু বয়স্ক মানসিক রোগে আক্রান্ত কয়েদিদের কি রাখা হতো? জেলারের মনে হয় হেনরি হয়তো মানসিক অবস্থা ভালো নেই, তাই তাকে উক্ত আইল্যান্ডে পাঠানো হয়। এখানে কয়েদিদের পাহারা দেওয়ার জন্য কোনো গার্ড থাকে না। এখানে শুধু প্রতি সপ্তাহে একবার অল্প কিছু খাবার তাদেরকে দিয়ে যেত। তো সেখানে পৌঁছে হেনরি দেখে অর্ধেকেরও বেশি মানুষ পাগল হয়ে গেছে। হেনরিও প্রায় বাঁচার আশা হারিয়ে ফেলেছিল। কিন্তু ঠিক তখনই সে লুইসকে দেখে। লুইসকে অনেক আগে উক্ত আইল্যান্ডে পাঠানো হয়েছিল। পায়ে আঘাতের কারণে সে সারা জীবনের মতো পঙ্গু হয়ে যায়। এতদিন পর লুইস তার প্রিয় বন্ধুকে কাছে পায়। লুইস তার জন্য খাবার বানায় এবং তাকে বিশ্রাম নিতে বলে। এই কারাগারে অনেক কয়েদিরাই আত্মহত্যা করেছিল, কারণ মৃত্যুই তাদের কাছে একমাত্র মুক্তি ছিল। কিন্তু হেনরি প্রায় প্রতিদিনই সমুদ্রের দিকে তাকিয়ে থাকত, কারণ যেভাবেই হোক তাকে ফ্রান্সে ফিরে যেতেই হবে। সে যে তার গার্লফ্রেন্ডকে কথা দিয়েছে, কিন্তু কিভাবে সে বের হবে? সেখানে না ছিল কোনো নৌকা, না ছিল কোনো রাস্তা, চারিদিকে শুধু পানি। তবে লুইস পুরোপুরি বদলে গিয়েছিল। সে অবসর সময়ে দেয়ালে ছবি আঁকত এবং পুরো দেয়াল তার আঁকা ছবিতে ভরে গিয়েছে। একদিন লুইস ঘুমিয়ে থাকলে হেনরি তার সাথে তাকে বাইরে যেতে বলে। সে জানায় তারা এখান থেকে পালাতে পারে। সমুদ্রের ঢেউগুলি লুইসকে দেখায়। তার বিশ্বাস ছিল ঢেউ একদিকে যাচ্ছে, তাদেরকে কিছুই করতে হবে না, শুধু ভেসে থাকলেই হবে। ঢেউ নিজেই তাদেরকে তীরে পৌঁছে দিবে। লুইস তার উপর বিশ্বাস করত, তাই ভাসতে পারে এমন কিছু জিনিসে জোগাড় করতে শুরু করে এবং কয়েকদিনের মধ্যেই তারা একটি ভেলা বানিয়ে ফেলে। একদিন তারা সেই ভেলা নিয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছায়। হেনরি খুবই খুশি, কিন্তু তখনই লুইস তাকে বলে, আমি যাব না, আমি এইখানেই থাকতে চাই। তোমার এইখান থেকে পালানো যতটা জরুরি, আমার এইখানে থাকা ততটাই জরুরি। হেনরি তখন বুঝতে পারে এত বছর জেলে থেকে একজন মানুষ পৃথিবী থেকে কতটা আলাদা হয়ে যায়। লুইস এইখানেই তার সুখ খুঁজে পেয়েছিল, এই কারণে শেষ জীবনটা সে এইখানেই থাকতে চায়। হেনরি লুইসকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং শেষবারের মতো তাকে বিদায় জানায়। লুইস অনেক বছর ধরে সেখানে ছিল এবং সে জানতো এত উঁচু থেকে লাফ দিলে কোনো মানুষ কখনোই জীবিত থাকতে পারবে না। কিন্তু তবুও সে হেনরিকে থামানোর চেষ্টা করে না। যে মানুষটা এমন অবস্থাতেও এখান থেকে পালানোর কথা ভাবতে পারে, তার কাছে স্বাধীনতার মূল্য নিজের জীবনের থেকে অনেকটা বেশি। লুইস সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে হেনরি যেন সুরক্ষিত অবস্থায় এইখান থেকে পালাতে পারে। এরপর হেনরি তাকে শেষ বিদায় জানিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে। তার লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে চারপাশটা একেবারে নিস্তব্ধ হয়ে যায়। লুইস ঠিকঠাকভাবে কিছু দেখতে পাচ্ছিল না, কিন্তু ঠিক তখনই সে হেনরির চিৎকার শুনতে পায়।
হেনরি বলে, আমি পেরেছি, আমার চেষ্টা সফল হয়েছে, এর মানে সে সুরক্ষিত আছে। তার আওয়াজ শুনে লুইস আনন্দে চিৎকার করে এবং শেষবারের মতো তার প্রিয় বন্ধুকে বিদায় জানায়। তো এরপর দৃশ্য পরিবর্তিত হয় এবং অনেক পরের একটা ঘটনা দেখা যায়। সাল 1969। আমরা দেখি হেনরি এখনও জীবিত আছে। যেমনটা সে লুইসকে বলেছিল, ঢেউগুলো তাকে সেখান থেকে দূরে নিয়ে যাবে। ঠিক এইভাবে 14 বছর জেলে থাকার পর এবং 2বার ব্যর্থভাবে পালানোর চেষ্টার পরে একমাত্র হেনরি সেই জাহান্নাম থেকে বেঁচে ফিরতে পেরেছিল। হেনরি ফ্রান্সের এক পাবলিশারের কাছে এসেছিল এবং এখনও সরকারের ক্রিমিনাল রেকর্ড থেকে তার নাম মুছে যায়নি। সেইখানে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের তালিকায় আছে। হেনরি সেই পাবলিশারকে নিজের ডায়েরি দেয় এবং বলে, আমি চাই আমার গল্প পুরো ফ্রান্স জানুক, কারণ এই গল্প শুধু তার একার নয়, এই গল্প লুইসের এবং তার মতো আরও অসংখ্য মানুষের, যাদের ভাগ্য আমার মতো ছিল না। ওই পাবলিশার তাকে প্রতিশ্রুতি দেয় যে সে অবশ্যই এই বই ছাপিয়ে মানুষের সামনে তুলে ধরবে। মুভির শেষে আমাদের জানানো হয় ফ্রান্স ও আনা জেলগুলোতে প্রায় 80,000-এরও বেশি মানুষ বন্দী ছিল। তাদের মধ্যে খুব কম মানুষই ফ্রান্সে ফিরে যেতে পেরেছিল। বাকিরা হয় মারা গেছে, নয়তো আজও তারা সাজা ভোগ করছে। হেনরি প্যাপিলনের এই বই পাবলিশ হওয়ার 1 বছর পর অর্থাৎ 1970 সালে ফ্রান্সের সরকার হেনরিকে তার অপরাধের জন্য ক্ষমা করে দেন। তবে সেই অপরাধ সে কখনো করেইনি। তাকে ফাঁসিয়ে তার জীবন নষ্ট করে দেওয়া হয়েছিল। সরকার হেনরি প্যাপিলনকে ফ্রান্সে ফিরে যাওয়ার অনুমতি দেন। এরপর হেনরি নিজের জীবনের শেষ কয়েকটি বছর একজন স্বাধীন নাগরিক হিসেবে কাটায়। 29 জুলাই 1973 সালে হেনরি প্যাপিলন মারা যান। আর এর সাথে শেষ হয় হেনরি প্যাপিলনের এই সত্য ঘটনা। তো মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন। পরবর্তীতে কী ধরনের মুভি দেখতে চান সেটাও জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপর কেমন আছেন সবাই? খুব ভালো, তাই না? কথা হবে সামনের ভিডিওতে, যা খুব শীঘ্রই আসতে চলেছে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।